তো এর আগের 4টে ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর যে এবিটিএ টেস্ট পেপার 2026 সেখান থেকে তোমাদের যে বড় প্রশ্নের পাটিগণিতের যে বড় প্রশ্নগুলো অর্থাৎ যে 5 দাগের প্রশ্নগুলো, দুটো প্রশ্ন থাকে 5 নম্বরের, সেটা কিন্তু আমি তোমাদের করে দিয়েছিলাম। 20টা মতন পেজ তোমাদের আমি করে দিয়েছিলাম এর আগে 4টে বা 5টা ভিডিওতে। আজকে তোমাদেরকে আমি তার পরের পেজে অর্থাৎ 516 পেজের আমি তোমাদের 5 দাগের যে পাটিগণিতের যে বড় প্রশ্নগুলো অর্থাৎ 5 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদের করাচ্ছি। দুটো করে থাকে, তোমরা জানো। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে দেখো। এক ব্যক্তি তার 12 বছর ও 14 বছরের দুই ছেলের জন্য 1,87,500 টাকা এমনভাবে ভাগ করে রেখে গেলেন যে যখন তারা 18 বছর বয়সে সাবালক হবে তখন 5% সরল সুদে প্রত্যেকের সুদে আসলে সমান টাকা হবে। তিনি প্রত্যেকের জন্য কত টাকা রেখে গেছেন সেটা তোমাকে বের করতে বলেছে। কি বলেছে ভালো করে আগে মন দিয়ে বোঝো। বলছে তাদের ছেলেদের বয়স ধরো এখন হচ্ছে একজনের 12 বছর, মানে ছোটো ছেলের বয়স 12 বছর আর বড় ছেলের বয়স 14 বছর। তাদের জন্যে একটা টাকা মানে 1,18,705 টাকা তিনি তাদের দুজনের নামে রেখে গেছেন। কার নামে কত বলছে না, এই টাকাটা দুজনের মধ্যে রেখে গেছেন। ঠিক আছে, এমনভাবে রেখে গেছেন মানে দুজনের মধ্যে এই টাকাটা দুজনের মধ্যে ভাগ করে রেখে দিয়েছেন, মানে 18,750 মধ্যে এরা তো করে রেখে দিয়েছে। কত কিন্তু আমি জানি না। তারপর বলেছে যে 18 বছর বয়স, যখন তাদের 18 বছর বয়স হবে ওই যে তাদের যে দুজনের যে টাকা রেখেছিলাম সেটা কিন্তু লাস্ট পর্যন্ত দুজনেরই সমান হয়ে যাবে, অর্থাৎ সুদ আসল এরও যা হবে এরও সুদ আসল সমান হবে, এমনভাবে টাকাটা রেখেছে। তাহলে তাদের প্রত্যেকের সুদের হার কত 5% করে, তাহলে প্রত্যেকের সুদে আসলে সমান টাকা পাবে। লাস্টে গিয়ে যেমন বললাম যে মানে টাকা প্রথমে আলাদা আলাদা টাকা রাখছে, দুজনের নামে আলাদা আলাদা টাকা রাখছে, হয়তো এর কথা এর কাছে এর 5 টাকা ওর 10 টাকা, কিন্তু সবার শেষে গিয়ে অর্থাৎ 18 বছর বয়স যখন দুজনেরই হবে তখন কিন্তু দুজনের টাকার পরিমাণে সমান হবে, অর্থাৎ এও যত টাকা পাবে সুদ আসল মিলিয়ে এও তত টাকা পাবে। এবং তাহলে বলেছে আসল কত টাকা ব্যাংকে, মানে তাদের জন্য আসল কত টাকা, তাদের কত টাকা কার নামে কত টাকা রেখেছিল এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে কি করব, প্রথমে দেখো ভালো করে দেখো, আমি জানি না কার নামে কত রেখেছে। ঠিক আছে, বলেছে 1,87,500 টাকা দুজনের মধ্যে রেখে দিয়েছে ভাগ করে। তাহলে আমি ধরে নিই যে ছোট ছেলে নামে X টাকা আর বড় ছেলের তাহলে 1,87,500 থেকে মাইনাস X টাকা রেখেছে। তাহলে ধরি ছোট ছেলের কি দিকে, যেটা ছোট ছেলের জন্য এমনভাবে ভাগ করে রেখেছেন। ছোট ছেলের জন্য বরাদ্দ টাকা লিখে দিই, বরাদ্দ টাকা ছোট ছেলের জন্য কত টাকা রেখেছে, ধরি ছোট ছেলের জন্য বরাদ্দ টাকা হচ্ছে X টাকা। ঠিক আছে, সুতরাং বড় ছেলের জন্য তাহলে কত হচ্ছে, সুতরাং বড় ছেলের জন্য তাহলে বড় ছেলের বরাদ্দ টাকা তাহলে কত হচ্ছে, তাহলে বড় ছেলের বরাদ্দ টাকা কত হচ্ছে দেখো, টোটাল ছিল কত 1,87,500 টাকা। তার মধ্যে থেকে ছোট ছেলের নামে X টাকা রাখলে তাহলে ওর কাছে কত রেখেছে 1,87,500 থেকে এই ছোট ছেলেরটা বাদ দিলে বাকি সেটা এই এত টাকা রেখেছে তার নামে। ঠিক আছে, এইবার কি বলেছে ভালো করে মন দিয়ে বোঝো। বলেছে এই যে দুজনের নামে যা টাকা রেখেছে এই টাকাটা যখন তাদের দুজনেরই বয়স 18 হবে তখন তাদের সুদ আর আসল কিন্তু দুজনেরই সমান হয়ে যাবে, সুদ আসল দুজনেরই সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, প্রথমেই আমি বের করব দুই ভাইয়েরই টোটাল কত টাকা হচ্ছে, মানে সুদ আসল কত টাকা হচ্ছে, অর্থাৎ দুই ভাইয়েরই সুদ আসল বের করব। তাহলে লিখি ছোট বছর মানে 18 বছর বয়স হলে লিখে দিই যে 18 বছর বয়স হলে ঠিক আছে, 18 বছর বয়স হলে ছোট ছেলে পাবে, ভালো করে মন দিয়ে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। ছোট ছেলে তাহলে কত পাবে, কি জানি আমরা, সুদ আসল মানে কি আসল, আসল কোনটা P, আসল প্লাস, ভালো করে বোঝো কি বলেছে 18 বছর বয়স হলে ছোট ছেলে কত পাবে, আসল প্লাস সুদ মানে হচ্ছে P/T, P মানে হচ্ছে X, আর মানে কত অঙ্কের মধ্যে দিয়ে আছে দেখো 5%, অর্থাৎ 5 ইন্টু 18 বছর পর মানে কত বছর খাচ্ছে বলে তো তার এই যে X টাকাটা ভালো করে দেখো। ছোট ছেলের X টাকা কতদিন খাচ্ছে, ছোট ছেলের বয়স কত এখন 12, কত বছর পর টাকা পাবে, কত বছর বয়স হলে সে 18 বছর, তার মানে ক বছর পর টাকা পাবে, আর 6 বছর পর না, 18 - 12 6 বছর পর সে টাকা পাবে না। তাহলে সেটাই করি আমি এখানে,
18 বছর পর টাকা পাবে বয়স হলে, তাহলে এখন তার বয়স কত 12, তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে তার মানে এটা পেয়ে যাচ্ছি ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করি। এক্স প্লাস এটা কত হচ্ছে এক্স গুণ 5 গুণ এটা হবে 6 ডিভাইডেড বাই 100। কাটাকুটি করি 5 দিয়ে 5 20। আচ্ছা কাটাকুটি করার দরকার নেই, থাক কাটাকুটি করবো না, রেখে দিই, লাস্টে ইয়ে করতে সুবিধা হবে। কাটাকুটি করলাম না, লাস্টে সুবিধার জন্য আমি কাটাকুটি করলাম না। না কাটাকুটি করিনি, কাটাকুটি করলে ছোটো যাবে। 5 দুগুণে 10, 5 20 100, 2 দিয়ে 3 দুগুণে 6, 10 দুগুণে 20, বেরাল কত দেখো 3x বাই 10। না 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 এখানে কেন দিচ্ছি, তো বাকি আছে x প্লাস 3x বাই 10 টাকা। তাহলে এদের দুজনের লসাগু করি 10 মানে এটা 10x প্লাস 3x ইজিক্যাল টু 13x বাই 10 টাকা। এত টাকা বেরালো। তাহলে ছোট ছেলে সুদ আসল 18 বছর যখন বয়স হবে কত টাকা পাবে সুদ আসল সহ 13x বাই 10 টাকা। এবার বড় ছেলেটা বের করি, তাহলে লিখি বড় ছেলে, লিখি যে 18 বছর বয়স হলে 18 বছর বয়স হলে বড় ছেলে পাবে, বড় ছেলে পাবে কত টাকা পাচ্ছে দেখো। বড় ছেলের আসল বলতে কোনটা, এইটা কিন্তু 1,87,500 মাইনাস এক্স, এটা কিন্তু আসল, ভালো করে লক্ষ্য করো আসল কিন্তু এইটা। ঠিক আছে, তারপরে তোমার এবার কি সুদ কত পি আর পি মানে এখানে কত 1,87,500 মাইনাস এক্স, এটা কিন্তু পি, ঠিক আছে। আর কত, আর হচ্ছে 5, সময় কত ভালো করে দেখো, সময় কিন্তু আগের এর বয়স তখন কত ছিল যখন এই টাকাটা বরাদ্দ করেছিল, তখন ছিল 14। তাহলে 18 বছর বয়স হবে যখন তার বয়স ক বছরের মানে ক বছর পর সেই টাকাটা পাবে, এখন বয়স হচ্ছে 14। 18 বছর বয়সে সে টাকাটা পেলে কতদিনের জন্য টাকা পাচ্ছে 4 বছর পর। কীভাবে করছি 18 মাইনাস 14, 18 মাইনাস 14 ডিভাইডেড বাই 100, ব্র্যাকেট খুলি 18,000 এই 1,87,500 বিয়োগ এক্স প্লাস কত হচ্ছে 1,87,500 বিয়োগ এক্স ইন্টু এটা হচ্ছে 5 ইন্টু এটা কত 8 6 4 ডিভাইডেড বাই 100। কাটাকুটি করি 5 20 100, 4 5 20, তাহলে বেরালো কত দেখো, এখানে কিন্তু বেরালো, নিচে কিন্তু 5 রইলো। ঠিক আছে, কত পড়ে রইলো, তাহলে আমি লসাগু করি, নিচে 5 আছে মানে 5 লসাগু, আমি লসাগু ডাইরেক্ট করছি। ঠিক আছে, এই জন্য কারণ নিচে জায়গা ধরো না, এখানে 5 লসাগু, তাহলে 5 লসাগু এটা কত দিয়ে যাচ্ছে 5 দিয়ে গুণ হচ্ছে 5টা হচ্ছে, তাহলে আমি ব্র্যাকেট খুলছি না, ব্র্যাকেটের বাইরেই 5টা রাখছি। গুণ করলে অনেক বড় হবে, অত সময় লাগবে না, কিচ্ছু গুণ করতে লাগবে না। প্লাস এটা কত দিয়ে যাচ্ছে 5 মানে 1, তাহলে এটাই পুরোটা বসে যাবে 18,000 18 7 5 0 0 মাইনাস এক্স। ঠিক আছে, এটা দাঁড়ালো। এবার দেখো ভালো করে দেখো এখানে কটা আছে 5টা, এটা কটা আছে 5টা, আর এটা একটার সাথে যোগ করলে কটা হবে 6টা হয়ে যাবে, 6টা হয়ে যাবে 6 6 হয়ে যাবে। তাহলে 18,000 গুণ করার কোনো দরকার নেই, এটার সাথে এটা যোগ হয়ে গেল, তার মানে 6টা হয়ে গেল। এটা কটা আছে 5টা, তাহলে এটা একটা যোগ হয়ে গেলে 6টা হয়ে গেল। আমি বারবার করে বলছি গুণ করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তাতে তোমাদের কাটাকুটি করতে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, দরকার নেই কিচ্ছু। ঠিক আছে, এবার এখানটা করি, তাহলে দেখো এরও সুদ আসল বেরিয়ে গেল এত টাকা। কত টাকা বেরালো, এর ছোট ছেলের 18 বছর পর কত টাকা পাবে 13x বাই 10 টাকা, বড় ছেলে 18 বছর পর কত টাকা এই টাকাটা। এবার বলেছে দুজনের শেষে গিয়ে দুজনের কিন্তু টাকা সমান হয়ে যাবে, তাহলে কি করবো সপ্তাহানুসারে আমি লিখতে পারি না, লিখতে পারি সপ্তাহানুসারে
শর্তানুসারে কি লিখতে পারি যে এইটা সমান সমান এটা, ঠিক আছে? তাহলে লিখি 1,87,500 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত 5 ইজিক্যাল টু কত হয়ে গেল, এই যে 13x বাই 10, ঠিক আছে? এখানে ভালো করে দেখো একটা কাটাকুটি আছে, 5 দিয়ে যদি আমি এটা কাটি 5 দুগুণে 10, 2 হচ্ছে, ঠিক আছে? 5 দুগুণে 10, 2 কিন্তু। আচ্ছা প্রথম লাইনে কাটবো না, থাক পরের লাইনে কাটবো। 1,87,500 বিয়োগ এক্স ডিভাইডেড বাই 5 সমান সমান 13x বাই 10, কাটাকুটি করলে 5 দুগুণে 10 হলো। ক্রস গুণ করবো এবার, ক্রস গুণ করলে দেখো 2টার সাথে গুণ করলে 6 দুগুণে 12, ব্র্যাকেট খুলবে না কিন্তু এখনো, ব্র্যাকেট কিন্তু এখনো খোলার দরকার নেই কোনো। 18,000 এই যে 500 এক্স ইজিক্যাল টু 13x হলো। এইবার ব্র্যাকেটটাকে খুলবো কিন্তু গুণ করবো না, ব্র্যাকেটটাকে খুলবো কিন্তু গুণ করবো না। দেখো কি করছি, গুণ করবো কার সাথে, 12টা দুজনের সাথে গুণ হবে, মানে 18,000 এই 1,87,500 সাথেও গুণ হবে। কোনো গুণ করার দরকারই নেই, গুণ করে আমি সময় নষ্ট করার দরকারই নেই, কোনো কিছু গুণ করার দরকার নেই, রেখে দাও। আগের সাথে গুণ করলে 12x হবে, ঠিক আছে? দেখো লাস্টে ঠিক কাটাকুটি হয়ে যাবে, ঠিক আছে? সমান সমান এটা এদিকে থাক মাইনাস 12x, এটা দিক চলে আসলে মাইনাস 13x, আর এই সংখ্যাটাকে ওদিক পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 12 গুণ 18,000 1,87,500, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস সাইন বড়, দুজনের মধ্যে হলে 25 হবে। 25x ইজিক্যাল টু মাইনাস 12 গুণ 1,87,500, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে দাঁড়ালো কত, এক্স ইকুয়াল টু 12 গুণ 1,87,500 ডিভাইডেড বাই 25, 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 একে 5, 6 7 8, 5 7 35, 5 7 35, 5 কী কেন করলাম, ওহো ভুল হয়েছে, সরি কী করছি, 3 5 এখানে একটা খেয়াল করি, 3 5 15, 16 17 18, 5 7 35, হাতে 2, 5 5 25 আর দুটো শূন্য, এটা তাহলে 5 হলো। ফের 5 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 5 7 35, 4 5 5 7 35, 5 5 25, 5 5 25, দুটো শূন্য বসে গেল। তাহলে এবার গুণ করি, এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখি, 12 0 0, 12 0 0, 5 12 60 0, 5 12 60, হাতে রইল 6, 7 12 5 12 60 0, হাতে রইল 6, 7 12 84, 84 85 86 87 88 89 90, 90,000 টাকা, 90,000 টাকা। তাহলে দেখো ছোট ছেলের জন্য বরাদ্দ টাকা কত ছিল, এক্স, মানে আসল হচ্ছে এক্স, আর বড় ছেলের জন্য কত, আর তাহলে লিখে দিই আমি। তাহলে ছোট ছেলে হলো, এটা হয়ে গেল ছোট ছেলে, তাহলে ছোট ছেলে কত হচ্ছে, ছোট ছেলের কত হচ্ছে, জায়গা নেই বলে আমি 6টে লিখে দিচ্ছি, 90,000 টাকা। আর বড় ছেলে কত হচ্ছে, বড় ছেলে কই, বড় ছেলে হচ্ছে এই যে 1,87,500 বিয়োগ 90,000, তার থেকে বিয়োগ করো, দাঁড়াবে হচ্ছে 97,500 টাকা, ঠিক আছে? আমি দেখো গুণ করলাম, দেখো এই গুণ করলে না অনেক বড় অঙ্ক হয়ে, দেখো গুণ না করে 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 আমি রেখে 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 লাস্টে গিয়ে দেখো অটোমেটিকলি কাটাকুটি হয়ে গেল, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো, তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 2 অঙ্কটা। কি বলেছে দেখো, কারখানায় ব্যবহৃত কোনো একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়, 3 বছর পর যন্ত্রটির মূল্য 4,37,500 টাকা হয়, তাহলে যন্ত্রটির বর্তমান মূল্য কত? তোমাদেরকে বলে দিই অঙ্কটা না একটু ভুল আছে, এটা বইয়েরই অঙ্ক, প্রয়োগের অঙ্ক, প্রয়োগে যে তোমাদের অঙ্ক আছে সমহার বৃদ্ধি যে রাশে, সেখানে এটা হবে 4,37,400 হবে, নাহলে কিন্তু অঙ্কটা মিলবে না, দেখবে কাটাকুটির সময় নাহলে মিলবে না। তাহলে এটা হবে 4,37,400 টাকা, তাহলে যন্ত্রটির বর্তমান মূল্য কী হবে? একদম সহজ, আমি বলেছিলাম সমহার চক্রবৃদ্ধিতে কী সব ফর্মুলা ছিল, যদি বৃদ্ধি পায়
তাহলে 1p1+r/100n বছর দিয়ে তাদেরকে হোল স্কোয়ার করতে হবে, মানে বছর দিতে হবে, বছর দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সেমভাবে যদি বিয়োগ থাকে তাহলে 1 - r/100 হবে। আর যদি তোমাদের কি বলেছিলাম, যদি পিছনেরটা বের করতে বলে, মানে বর্তমানে দেওয়া আছে পিছনেরটা বের করতে বলে, তাহলে তোমরা কি করবে বলো তো? অবশ্যই পিছন দিক থেকে সামনের দিকে আসতে হবে। তো আমরা জানি, বলে দিয়েছি এর আগে এক্স ধরে, কিন্তু এখানে দেখো ভালো করে দেখো, অনেকে খেয়াল করবে না, বলেছে দেখো পূর্বে বলেনি, বলেছে 3 বছর পর, মানে 3 বছর পর মানে বর্তমান জনসংখ্যা দিয়েছে, 3 বছর পরে যন্ত্রটির মূল্য, মানে 3 বছর সামনের 3 বছর, মানে অতীতের মূল্য দিয়ে দিয়েছে, বর্তমানের মূল্য দিইনি। তাহলে আমি অতীতে যাবোটা কি করে? বর্তমানে ফিরতে গেলে আমাকে কি করে? পিছন দিকে ফিরছি, পিছন দিকে ফিরতে গেলে আমাকে কি করে নিতে হবে? এক্স ধরে নিতে হবে, তাই তো? আমি পিছনে আসছি, আমি বলেছি সামনের দিকে দেওয়া আছে, পিছন দিকে আমি আসতে পারবো না, তাহলে কি করে তো আমাকে এক্স ধরে নিতে হবে। তাহলে লিখে নিই, বর্তমান যন্ত্রটির বর্তমান মূল্য, যন্ত্রটির বর্তমান মূল্য ধরি, যন্ত্রটির বর্তমান মূল্য, ধরি যন্ত্রটির বর্তমান মূল্য এক্স টাকা। ঠিক আছে, সুতরাং 3 বছর পর, সামনের দিকে নিয়ে যাব, 3 বছর পর যন্ত্রটির মূল্য হবে কি হবে? x1, মানে p1 প্লাস, এটা হ্রাস পেয়েছে কি দেখি, হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? হ্রাস হয়, তাহলে বিয়োগ হবে, মাইনাস আর, ডাইরেক্ট লিখে দিচ্ছি। আর মানে হচ্ছে এখানে কত আছে? আর 10%, 10/100। এন মানে এখানে কত বছর আছে? 3 বছর আছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এক্স 90/100, তাহলে এক্স ইন্টু 90/100 ইন্টু 90/100 ইন্টু 90/100, এত টাকা। তাহলে বেরিয়ে গেল, শূন্য শূন্যগুলো কেটে দাও খালি, আর কিছু না। তাহলে দেখো বেরিয়ে গেল, এই যে 3 বছর পর যন্ত্রটির মূল্য কত, এইটা। আবার অঙ্কের মধ্যে দেখো 3 বছর পর যন্ত্রের মূল্য দেয়া আছে, তাহলে শর্তানুসারে লিখে দিই। শর্তানুসারে আমার বেরিয়েছে উত্তর এটা, ওদের হবে 4,37,000। বললাম তোমাকে উত্তর, মানে প্রশ্নটা ভুল দেওয়া আছে, এটা হবে 37,400। দেখো, নাহলে কাটাকুটি কিন্তু মিলবে না। তাহলে এক্স ইকুয়াল টু, এগুলো সব ওদিক চলে যাবে, 4,37,400 ইন্টু 10/9 গুণ 10/9 গুণ 10/9, 9 দিয়ে কাটো, 4 নং 36, 37, 38, 39, 40, 41, 42, 43, তাহলে কত হচ্ছে? 7। 8 নং 72, 8 নং 72, 73, 74, 75, 76, 77, 7 নং, এই 6 নং 54, ব্যাস, দুটো শূন্য বসে গেল। আবার 9 দিয়ে, 5 নং 45, 4 নং, 5 নং 45, 4 নং 5 নং 45, 3, 36, 4 নং 36, 0, 0, 9 দিয়ে, 6 নং 54, দুটো শূন্য। তাহলে দাঁড়ালো কত দেখো? এক্স ইকুয়াল টু 600, দুটো 10 আছে মানে দুটো শূন্য, এত টাকা। তাহলে যন্ত্রটির মূল্য, যন্ত্রটির বর্তমান মূল্য, যন্ত্রটির বর্তমান মূল্য কত হচ্ছে? 60,000 টাকা। যন্ত্রটির বর্তমান মূল্য কত বেড়ে যাচ্ছে? 60,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তুলে নাও। তো এরপর আমি তোমাদের যেটা করাবো সেটা হলো, দেখো 538 পেজের যে 5 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো। যদি কোনো নির্দিষ্ট মূলধনের 2 বছরের চক্রাবৃদ্ধি সুদ, 2 বছরে কোনো একটা মূলধন, তার 2 বছরের চক্রাবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 25 টাকা হয়, তাহলে উভয় ক্ষেত্রে বার্ষিক সুদের হার 5% হয়, তবে মূলধন কত? মানে একটা টাকা, কোনো একটা টাকা যেটা থেকে যদি সরল সুদে রাখা হয়, মানে 2 বছরের জন্য যদি চক্রাবৃদ্ধি সুদে রাখা হয় আর 2 বছর যদি সরল সুদে রাখা হয়, তাহলে দেখা যাবে দুজনের মধ্যে ডিফারেন্স কতটুকু? 25 টাকা। অর্থাৎ দুজনের বিয়োগফল ইজিক্যাল টু কত?
25 টাকা, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের যে যা টাকা হবে সরল সুদে তার থেকে 25 টাকা কম হবে, তার মানে দুজনের বিয়োগফল ইজিক্যাল টু 25 টাকা। তাহলে আসল কত টাকা সেটা তোমাকে বের করতে হয়েছে, একদম সহজ অঙ্ক। তাহলে আমার কাজ কি, প্রথমে দুজনেরই সরল সুদ বের করা, ঠিক আছে। তাহলে কি কি দিয়েছে অঙ্কের মধ্যে, ধরে নিয়ে আগে আসলটা। সুতরাং ধরি আসল x টাকা, সরি p টাকায় ধরি, p টাকা, ঠিক আছে, দেয়া আছে। আর কি কি দেয়া আছে অঙ্কের মধ্যে, সময় 2 বছর দেয়া আছে, সুদের হার দেয়া আছে কত, সরি সুদের হার কত আছে, সুদের হার আছে 5%, বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দুজনেরই সুদ বের করবো। প্রথমে সরল সুদ আমরা জানি কি PRT ডিভাইডেড বাই 100, পি আর মানে কত আছে, আমি ফর্মুলাটা লিখি, টি ডিভাইডেড বাই 100। তাহলে পি কত, পি মানে পি ধরেছিলাম আসল, মানে আর মানে 5, টি মানে হচ্ছে 2 বাই 100। তাহলে দাঁড়াচ্ছে কত, কাটাকুটি করার দরকার নেই, তাহলে করতে লাস্টে সুবিধা হবে। 5 দুগুণে 10, 10p ডিভাইডেড বাই 100, এত টাকা। লাস্টে কাটাকুটি করতে সুবিধা হবে, তার জন্য আমি করলাম না, ঠিক আছে। এবার চক্রবৃদ্ধি সুদ পি, মানে চক্রবৃদ্ধি সুদ পি 1 প্লাস আর বাই 100 n মাইনাস পি, এটা। তাহলে পি বলতে এখানে পি ধরেছিলাম 1 প্লাস আর বলতে এখানে কত 5 ডিভাইডেড বাই 100, n হচ্ছে 2 বছর মাইনাস পি। তাহলে দাঁড়াচ্ছে কত, পি ইন্টু 105 ডিভাইডেড বাই 100 মাইনাস পি। তাহলে পি ইন্টু 105 ডিভাইডেড বাই 100 গুণ 105 ডিভাইডেড বাই 100 মাইনাস পি। তাহলে এটাকে গুণ করি, নিচে তো 3টে শূন্য হচ্ছে, 1 2 4টে শূন্য হচ্ছে, ঠিক আছে। 105 গুণ 105 গুণ করি, কত হয় দেখি, 105 গুণ 105, 5 5 25, 5 0 0 2, তাহলে 5 1 5 0 0 0, 5 1 5 5 5 1 5 1 0 0 1 1 1 5 2 5 5 10 0 1 1 11,025, 11,025 পি। লসাগু করি, 10,000 কত, এটা পুরোটাই হবে 11,025 পি মাইনাস এটা 10,000 হবে 10,000 পি। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এখানটায় লিখে দিই, 11,000 থেকে 10,000 বিয়োগ করলে 1025 পি ডিভাইডেড বাই 10,000 টাকা। তাহলে কি বেরিয়ে গেল দেখো, চক্রবৃদ্ধি সুদ বেরালো এটা, আর কি বলে সমূল চক্রবৃদ্ধি বেরালো কোনটা, এই যে এটা, ঠিক আছে। সমূল চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বেরালো কোনটা, এটা। এবার বলেছে কি বলেছে ভালো করে দেখো, বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ ইজিক্যাল টু কত 25, শর্তানুসারে এটাই বলেছে। শর্তানুসারে বলেছে যে এইটা অর্থাৎ 1025 পি ডিভাইডেড বাই 10,000 বিয়োগ 10p ডিভাইডেড বাই 100, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের বিয়োগফল সমান সমান কত 25 তো 25, হ্যাঁ। চলো এবার করি আমি, এর দুজনের লসাগু কত হচ্ছে 10,000, 2 3 4, এটা যা যা তাই বসে যাবে,
পি, এটা কত 100, তার মানে 100 হলো কটা শূন্য আছে, দুটো শূন্য, তাহলে দুটো শূন্যের সাথে গুণ হলে এটা হয়ে যাবে 1000। পি ইজিক্যাল টু 25, তাহলে দাঁড়ালো কত, এটা থেকে এটা বিয়োগ করলে 25 দাঁড়াচ্ছে। 25 পি ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 25, কাটাকুটি হয়ে যাচ্ছে না, তাহলে ক্রস গুণ করো, 25 পি ইজিক্যাল টু 25 গুণ 10,000, তাহলে পি ইকুয়াল টু কত বেরাচ্ছে, 25 গুণ 10,000 ডিভাইডেড বাই 25, 25 কেটে যাচ্ছে, পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 10,000। ঠিক আছে, তাহলে মূলধন ইকুয়াল টু কত, মূলধন কত হচ্ছে, পিতেই ধরেছিলাম আমি, এই যে, তাহলে কত হচ্ছে 10,000 টাকা। এই হয়ে গেল, আসল বেরিয়ে গেল, কত বেরালো, 10,000 টাকা। বলেছে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য মানে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ কত টাকা কম, 25 টাকা কম, মানে পার্থক্য, তার মানে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগফল ইকুয়াল টু 25, বেরিয়ে গেল। চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো কি 2 নম্বর অঙ্কটা। কি বলি দেখো, বছরের প্রথমে এ ও বি যথাক্রমে এ 17,000 টাকা, বি 20,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 4 মাস পর এ ব্যবসায় আরও 4,000 টাকা মূলধন দেয়, মানে ব্যবসায় টাকা প্রয়োজন পড়েছে হয়তো, তার জন্য কি করেছে, এ 4 মাস পর আরও 4,000 টাকা ব্যবসায় ঢেলেছে। বছর শেষে 9,520 টাকা যদি লাভ হয়, তাহলে এ ও বি এর লভ্যাংশ কত সেটা তোমাকে বের করতে হবে। একদম সহজ অঙ্ক, ঠিক আছে, একদম মানে সোজা অঙ্ক দিচ্ছে। চলো শুরু করি। তাহলে প্রথমে বের করে নেবো কার এ কত টাকা খেটেছে। আমি যেমন লিখে করে সেরকমভাবে লিখি যে এর মূলধন, এর মূলধন কত টাকা, 17,000 টাকা। যখনই এরকম মাসের অঙ্ক দেবে, মাসের মাঝখানে যদি কোনো টাকা ঢালে বা টাকা তোলে, তখন সেটা কি হয়ে, মানে সেটা কি হয়ে যাবে, মিশ্র চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ সেটাকে তোমাকে কি করতে হবে, মানে 1 মাসে বের করে নিতে হবে। ঠিক আছে, তার জন্য দেখে নিই, 17,000 টাকা খাটে 4 মাস ও 17,000 প্লাস কত টাকা দিয়েছে, 4 মাস পর 4,000 টাকা, 4,000 টাকা খাটে কত মাস, 12 আর 4 8 মাস, তাই তো। সুতরাং এর 1 মাসের মূলধন, এর 1 মাসের মূলধন, 1 মাসের মূলধন কত হবে, 17,000 ইন্টু 4 প্লাস, এখানে গুণটা করলাম না, ঠিক আছে, এখানে লিখে দিই, সেকেন্ড ব্র্যাকেট 17,000 প্লাস 4,000 ইন্টু 8, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 17 গুণে 34, 34 গুণে 68, 68,000 প্লাস এটা কত হচ্ছে 21,000 ইন্টু 8, তাহলে 68,000 প্লাস 21 কত হচ্ছে, এটা 8 একে 8, 8 দুগুণে 16, এত হাজার, তাহলে দূর হচ্ছে কত, 0 0 0, ঠিক আছে, 8 8 16 6, হাতে রইল 1, 6 6 12 আর 1 13 3, হাতে রইল 1 1 আর 1 2, বাবা 6 6 12 আর 8 আর 6 6 12 মানে 220, হ্যাঁ ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, কত টাকা বেরালো দেখি, কত টাকা চেয়েছে, তারপরে এ কত টাকা দিয়েছে, 20,000 টাকা। তারপর এবার লিখি, তাহলে বিয়ের 20,000 টাকা খাটে, বিয়ের মূলধন 20,000 টাকা খাটে, 12 মাস, এটা 12 মাস কেটেছে,
ঠিক আছে, তাহলে এখানে লিখি, তাহলে বিয়ের 1 মাসের মূলধন কত হচ্ছে 20,000 ইন্টু 12, 12 দুগুণে 24, 2,40,000, তাই তো? চলো এবার দুজনের অনুপাত বের করি। তাহলে লিখি কি বলে এ ও বি এর মূলধনের অনুপাত কত হচ্ছে, এটা কত 2,36,000 ইস্টু 2,40,000, 3টে শূন্য কেটে যাচ্ছে, তাহলে 2, 3, 6 ইস্টু 2, 4, 0, 4 দিয়ে যাচ্ছে, 4 5 20, 4 নং 36, 4 দিয়ে 4 6 24, 0, আর কাটাকুটি যাচ্ছে না। ঠিক আছে, আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে কত টাকা লভ্যাংশ? 9,520 টাকা। তাহলে লিখি 9,520 টাকা লভ্যাংশের মধ্যে ঠিক আছে এ পাবে কত টাকা? ঠিক আছে, 9,520 ইন্টু 9,520 ইন্টু কত, এই যে 59, নিচে দুজনের যোগ করা 6 5 11, 119 হচ্ছে 119। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে ভাগ করে দেখি। 9 9 9 2 8 3 নং 36, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 119 গুণ 9, 8 নং 72 2, 8 1 8, 8 7 15 5, হাতে রইল 1, 8 1 8, 8 আর 1 9, হ্যাঁ 8 দিয়ে যাচ্ছে। তাহলে কাটাকুটি করলাম 8 দিয়ে হলো, হ্যাঁ তাহলে কত হচ্ছে 8 নং 72 2, 5 আর 40, 41 42 43 40 45 46 47, কিছু একটা ভুল হলো, টাকা কম লিখলাম নাকি? কত টাকা জানো? 9,520 টাকা। ও একটা শূন্যই বসালাম, তোমরা একটা শূন্য বসবে, তাই বলি কী হলো ব্যাপারটা, কমে গেল কেন এত টাকা? ঠিক আছে, 4,720 টাকা। নেক্সট, তাহলে সুতরাং 9,520 টাকা লভ্যাংশের মধ্যে বি পাবে একই জিনিস, 9,520 টাকা ইন্টু এটা কত আছে 60 ভাগ দুজনের যোগফল কত 119, কাটাকুটি করলে কত যাচ্ছে 8, 6টা 48,000 টাকা। কত বেরোলো দেখো, তাহলে এর লভ্যাংশ কত হচ্ছে 4,720 টাকা, আর বি এর লভ্যাংশ কত হচ্ছে 4,800 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপর আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের যে 564 পেজে যে 5 দাগের অঙ্কগুলো, সেগুলো কি বলি দেখো। জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা করে ব্যাংকের বার্ষিক সরল সুদের 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদ আসলে কত টাকা পাবে। এই অঙ্কটা না তোমাদের অনেক কটা পেজে আছে, মানে খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, অনেক কটা পেজেই কিন্তু দেখলাম এই অঙ্কটা আছে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা তোমাদেরকে কিন্তু আমি আর করাচ্ছি না, এটা তোমাদেরকে আমি 53 পেজে, তোমাদের যে 53 পেপার টেস্ট পেপারে যে 53 পেজ, সেখানে যে 5 দাগের যে 1 নম্বর অঙ্কটা সেখান থেকে আমি এটা করে দিয়েছিলাম, সেখান থেকে দেখে নিয়ে আমি আলাদা করাচ্ছি না। তো আমি 2 নম্বর অঙ্কটা যাচ্ছি। শোভা ও মাসুদের দুজন মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনেছে। ঠিক আছে, এবং ওই গাড়িটা কত টাকা বেচে দেখো 2,62,500 টাকা গাড়িটা বেচে দিয়েছে। ভালো কথা, গাড়িটি কেনার সময় শোভা গাড়ি যখন কিনেছিল তখন কে কত টাকা দিয়েছে দেখো, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে?
দেখো শোভা কত দিয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো, শোভা দিয়েছে, শোভা মাসুদের থেকে 1.5 গুণ বেশি টাকা দিয়েছে। অর্থাৎ মাসুদ যদি x টাকা দেয়, শোভা দেয় 1/2 টাকা, মানে x ইন্টু 102, মানে শোভা যা দেয় তার ডবল, মানে 1.5 গুণ টাকা বেশি দেয় মাসুদ। সরি, মাসুদ যা টাকা দেয় শোভা তার থেকে 1.5 গুণ টাকা বেশি দেয়। তাহলে কে কত টাকা লভ্যাংশ পেল? ঠিক আছে, তাহলে কি করবো আমি এটা একটুখানি ভালো করে দেখো। প্রথমে আমি দিয়ে নিই কে কত টাকা দিয়েছে সেটা আগে দেখি। দেখো ধরি তাহলে শোভা দিয়েছে মাসুদের 1.5 গুণ, ঠিক আছে, অর্থাৎ শোভা মাসুদের 1.5 গুণ। তাহলে মাসুদেরটা ধরি মাসুদের মূলধন x টাকা, ঠিক আছে। সুতরাং শোভার মূলধন হবে, শোভার মূলধন x ইন্টু 1/2, তাই তো, মানে x ইন্টু 2 3/2 ইজিক্যাল টু 3x/2 টাকা বেরিয়ে গেল, কিন্তু দুজনের মূলধন বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে লভ্যাংশ কে কত পাবে দেখো, এখানে লাভও বের করেছে। লাভটা কত হচ্ছে দেখো, এখানে লাভ একটা গাড়ি 2.5 লাখ টাকায় কিনে 2,62,000 টাকা পেয়েছে। তার মানে কি বিক্রি করছে, তবে লাভ করছে, তাহলে ওটা থেকে ওটা বিয়োগ করলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলে এটা হয়ে যায় কত আছে 2,62,500, 2,62,500। সেখান থেকে 2,50,000 আমি যদি বিয়োগ করে দিই বের হচ্ছে 12,500 টাকা, ঠিক আছে। এই টাকাটা দুজনে মিলে কত টাকা লভ্যাংশ পেল, মানে এই টাকাটা লাভ হলো। এবার দুজনে মিলে কে কত টাকা পেয়েছে কিভাবে বের করবো, তাদের মূলধনের অনুপাত বের করবো। তাহলে লিখি মাসুদ ও শোভার মূলধনের অনুপাত, মাসুদ ও শোভার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কীভাবে বের করবো? একজনের আছে কত x আর একজন হচ্ছে 3x/2, x কাটা পড়ে থাকছে দেখো 1/2, এখানে পড়ে থাকছে 1:1/3, এখানে কত পড়ে থাকছে x1, এখানে পড়ে থাকছে 3/2। যখন এরকম ধরনের ভগ্নাংশের অনুপাত বেরোবে তখন কি করতে হয়, নিচে যেগুলো থাকে সেগুলোকে লসাগু করে দুজনের সাথে গুণ করতে হয়। দেখো নিচেরগুলো নিচে 1/1 আছে, লসাগু করলে 2 হয়, তাহলে 2টা দুজনের সাথেই গুণ হবে, 1 গুণ 2 ইস্টু 3 2 গুণ 2, কাটাকুটি করো 2, এই 2 কেটে গেল, তাহলে দাঁড়ালো কত? দাঁড়ালো আমি এখানটা দিচ্ছি, হ্যাঁ, দাঁড়ালো দেখো 2:3, দুজনের অনুপাত দেখো 2:3, ব্যাস। এবার এই টাকাটা দুজনের মধ্যে, এই লাভ্যাংশটা দুজনের মধ্যে ভাগ করে নেবে। তাহলে লিখি 12,500 টাকা মধ্যে, 12,500 টাকার মধ্যে এ পাবে, সরি এ বলছি কেন, মাসুদ পাবে কত, 12,500 গুণ 2/5, 5 দুগুণে 10, 5 5 25, 0 0, কত দাঁড়াচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, আবার একই 12,500 টাকার মধ্যে শোভা পাবে 12,500 ইন্টু 3/5, 2,500, তাহলে 7,500 টাকা। একদম সহজ অঙ্ক, এটা তোমাদের অংশীদারি কারবারের 14 প্রশ্ন মানে অংশীদারি কারবারের 4 নম্বর অঙ্কটা বোধহয় যথা সম্ভব এই অঙ্কটাই আছে। ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 588 পেজের যে 5 দাগের অঙ্কগুলো। কি বলি দেখো, প্রথম অঙ্কটা, বিজয়বাবু মোট 3,70,000 টাকা তিনি 3টে ব্যাংকে জমা রেখেছেন। কীভাবে জমা রেখে, মানে এই টাকাটা 3টে ব্যাংকে জমা রেখেছেন, মানে এই টাকার কিছু অংশ 3টে ব্যাংকে জমা রেখেছেন। 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%।
1 বছর পর 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হবে। দেখা গেছে এমনভাবে টাকাগুলো রেখেছে যে 1 বছর পর 3টি ব্যাংকে যে টাকাগুলো রেখেছিল সেগুলো সুদগুলো সব একই হয়েছে। তাহলে তিনি 3টি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন এটা তোমাকে বের করতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি জানি না কোন ব্যাংকে কত জমা রেখেছে, ঠিক আছে? দুটো হলে আমি বলে দিতে পারতাম, যদি একটাতে এক্স হয় একটা ওটা মাইনাস, মানে টোটাল টাকাটা মাইনাস এক্স টাকা। কিন্তু এখানে 3টে ব্যাংক তো, তাহলে তো আমরা মাইনাস করতে না, তাহলে আমি ধরে নিলাম, তিনি প্রথম ব্যাংকে এক্স টাকা, প্রথম ব্যাংকই বলেছো তো, কি গেল? হ্যাঁ, প্রথম ব্যাংকে এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা, তৃতীয় ব্যাংকে জেড টাকা রাখলেন, জেড টাকা রেখেছেন, ঠিক আছে? তাহলে দেখো এবার বলেছে যে তিনজনেরই সুদ 1 বছর পর তিনজনেরই সুদ সমান হবে, ঠিক আছে? তার মানে কি আমি এখানে তিনজনেরই সুদ বের করব, তাহলে বের করি। তাহলে লিখি প্রথম 1 বছর পর প্রথম ব্যাংকের সুদ হবে, সুদের ফর্মুলা হচ্ছে PRT দিবারে পি মানে এক্স, আর মানে কত দিয়েছে, আর মানে প্রথমে একটা 4%, আর বাই টি মানে 1 বছর ডিভাইডেড বাই 100, কাটাকুটি করবে না, তাহলে 4x বাই 100 টাকা লিখে রাখলাম, ঠিক আছে? আবার লিখি পরেরটা, 1 বছর পর দ্বিতীয় ব্যাংকে সুদ হবে কত, ওয়াই, PRT ওয়াই, এই যে ওয়াই, আর এটা হচ্ছে 5%, আর বছর তো একই প্রত্যেকটারই, তাহলে 5y বাই 100 এত টাকা। তারপরে তৃতীয় ব্যাংকে 1 বছর পর তৃতীয় ব্যাংকের সুদ হবে জেড আসল, তাহলে জেড ইন্টু তোমার আর হচ্ছে এখানে 6 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 100, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 6x বাই 100 টাকা, ঠিক আছে? তিনজনই দেখো সুদ বেরিয়ে গেল। এবার অঙ্কের মধ্যে কি বলেছে দেখো, অঙ্কের মধ্যে দেখো কি বলেছে ভালো করে শোনো, শর্তানুসারে দেখো, ভালো করে দেখো কি বলেছে। প্রথমে ভালো কথা, শর্তানুসারে আমি কি ধরেছিলাম, তিনজনের প্রথম ব্যাংকে এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা, তৃতীয় ব্যাংকে জেড টাকা, তাই তো? তাহলে এই তিনটের যোগফল ইজিক্যাল টু কত 37,000 কত গেল, 3,70,000 প্রথমটা, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, 3,70,000 টাকা। এটা একটা শর্ত অনুসার, এটা 1 নম্বর সমীকরণ, এটা একটা কথা। আবার একটা কথা বলেছে দেখো, যে এই যে 3টে ব্যাংকের সুদের পরিমাণ সমান, অর্থাৎ 4x বাই 100 ইজিক্যাল টু 5x বাই 100 ইজিক্যাল টু 6x বাই 100 ইজিক্যাল টু, সরি এই একটা কথা, এটা তো শর্তানুসারে বলেছে। আর একটা দেখো এই যে তিনজনের সুদ সমান, এটাও বলে দিয়েছে, এটাও কিন্তু অঙ্কের মধ্যে বলেছে, তাই বলে দেখি, হ্যাঁ বলেছে, তাহলে এটা 2 নম্বর সূত্রই ধরে রাখো, 2 নম্বর সমীকরণ, এটা বলে দিয়েছে, ঠিক আছে? এবার আর কি বলেছে, 2 নম্বর 1 বছর পর 3টি ব্যাংকের, হ্যাঁ পার্সেন্ট, ঠিক আছে? এবার কি বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো, এবার তুমি কি করবে, ব্যাস এটা অঙ্কের মধ্যে বলে দিয়েছে। এবার তুমি কি করবে দেখো, প্রথমে না এটা সমান সমান ধরে নেবে, দেখো নিচে 100 গুলো সব কেটে যাচ্ছে, ঠিক আছে? তিনজনেরই কিন্তু 100 কেটে যাচ্ছে, কাটাকুটি করলে তিনজনেরই 100 কেটে যাচ্ছে,
পরে কি থাকছে এখানে দেখো 4x সমান সমান 5x ইজ ইকাল টু 6x। ঠিক আছে, এবার এটা সমান সমান আমি কে ধরে নেবো, ধরি কে ফ্যাক্টরের অঙ্কের মধ্যে ঢুকিনি, এটা ধরি 4x সমান সমান 5x সমান সমান 6x ইজ ইকাল টু কে। ঠিক আছে, এখানে কিন্তু একটা কথা অবশ্যই লিখে দেবে, কে অবশ্যই 0 থেকে বড় হতে হবে। ঠিক আছে, কে অবশ্যই 0 থেকে বড় হতে হবে, 0 থেকে যাতে কম না হয়। ঠিক আছে, তাহলে কী করে দাঁড়াচ্ছে, সুতরাং দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে দেখো 4x ইজ ইকাল টু কে, তাহলে x ইজ ইকাল টু কে বাই 4, আবার 5x ইজ ইকাল টু কে, তাহলে x ইজ ইকাল টু কে বাই 5 হলো। আবার এখানে কী দাঁড়াচ্ছে দেখো 6x ইজ ইকাল টু কে, তাহলে x ইজ ইকাল টু কে বাই 6 বেরিয়ে গেল। কিন্তু এইবার ভালো করে লাগাবো, এই সমীকরণে আমি মানটা পুট করে দিই, 1 নম্বর সমীকরণে আমি যদি মানটা বসিয়ে দিই, এই 1 নম্বর সমীকরণ, ও হো সরি এখানে একটুখানি ভুল লিখে দিয়েছি, খেয়াল করিনি, এটা সরি, এটা y হবে, এটা z হবে, এটা x, এটা y, এটা z। y z y y z z। ঠিক আছে, এবার আমি 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিই। এক নংয়ের সমীকরণ এখানে মানটা বসিয়ে দিই, 1 নং সমীকরণ আমি লিখে দিই, আপনি লিখতে লাগবে না, বসিয়ে দিই। এটাতে বসিয়ে দিচ্ছি আমি দেখো কে বাই 4 প্লাস কে বাই 5 প্লাস যোগ করছি আমি, মানগুলো বসাচ্ছি, জেড এর মান কত আছে কে বাই 6 ইকুয়াল টু তাহলে কত 37,000, 3,70,000। ঠিক আছে, তাহলে লসাগু হচ্ছে 4 5 20, 60 লসাগু, তাহলে 6 5 4 4 15 60, 15 কে 5 12 12 কে 6 10 60, 10 কে ক্রস, এটা কত হচ্ছে 15 12 10 30 37, ক্রস গুণ করে দিই, এটা 37 কে আর 60টা ওদিকের সাথে গুণ হয়ে যাবে, গুণ 60 কে ইকুয়াল টু এক 1 2 3 4, তাহলে দাঁড়ালো কত 60,000, 1 2 3 4 4 5 8 37, কি হলো 1 2 3 কটা শূন্যটা শূন্য গন্ডগোল হচ্ছে, 3,70,000 ছিল নাকি, এটা 4টে শূন্য ছিল, হ্যাঁ ঠিকই আছে, 37 একে 37, 4টে শূন্য আর 60, ঠিকই তো আছে, কি অ্যান্সার চেয়েছে, তাহলে 6 লাখ টাকা। ঠিক আছে, বেরালো, ঠিক আছে 6 লাখ টাকা বেরিয়ে গেল। এবার কি করবো, প্রত্যেকটা মান আমি বসিয়ে দেবো, জায়গা ধরবে, লিখি এক্স এর জায়গায় মান বসিয়ে দেবো। প্রথমটা কত ধরেছিলাম দেখো, কই জানো এক্স। ঠিক আছে, এই সরি প্রত্যেকটা জায়গায় আমি মান বসিয়ে দেবো, ভালো করে লক্ষ্য করে দেখো, আমার এই যে প্রত্যেকের সুদ কত, কই গেল, এই যে এই জায়গাগুলোতে মান বসিয়ে দেবো। ঠিক আছে, এই যে কে এর মান বেরিয়ে গেছে, তাহলে আমি এখানে মান বসিয়ে দেবো। দেখো এক্স কি নামটা প্রথমের, প্রথম ব্যাংকে না, প্রথম ব্যাংকে, তাহলে প্রথম ব্যাংক
কি ছিল, এক্স সমান সমান k/4, দেখো k/4। তাহলে এখানে যদি আমি মানটা বসাই, নিচের লাইনে করি, এক্স ইকুয়াল টু কে মানে কত বেরালো, 6 লাখ, ডিভাইড বাই 4, কাটাকুটি করি, 4 15 60, 15, 1 2 3 4 15 60, 4টে 0, তাহলে বেরালো হচ্ছে 1.5 লাখ টাকা। ঠিক আছে, 1.5 লাখ টাকা। দ্বিতীয় ব্যাংক, দ্বিতীয় ব্যাংক কত ছিল, y ইকুয়াল টু k/5, তাহলে y ইকুয়াল টু k মানে কত জানো, 6 লাখ, ডিভাইড বাই 5, 5 12 60, তাহলে 1,20,000 টাকা। ঠিক আছে, আর একটা রয়েছে, এখানে জায়গা ধরছে না, আমি একটুখানি সাইডে করছি, হ্যাঁ এই জায়গাটায় করছি, এই জায়গাটায় করছি, জায়গা ধরবে না এখানটায়। তাহলে তৃতীয় ব্যাংক কত ছিল, জেড ইকুয়াল টু k/6, তাহলে জেড ইকুয়াল টু কে মানে কত, কে মানে হচ্ছে 60 লাখ, এই 6 লাখ, 6 লাখ ডিভাইডেড বাই 6, কাটাকুটি করলে 10 হয়, 1 লাখ হয়, 14 60, 14 10, 1 2 3 4, 1 2 3 4, তাহলে বেরালো কত, জেড ইকুয়াল টু কত বেরালো, 1 লাখ টাকা। এর বেরালো অ্যান্সার কত, 1 লাখ টাকা, 1 লাখ টাকা, ব্যাস বেরিয়ে গেল। এই হয়ে গেল 3টে ব্যাংকে। তাহলে সে কত রেখেছিল, প্রথম ব্যাংকে রেখেছিল হচ্ছে তোমার কত রেখেছিল, 1.5 লাখ টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছে তোমার 1,20,000 টাকা, আর চতুর্থ ব্যাংকে রেখেছে 1 লাখ টাকা। দেখো 3টেকে যোগ করে দেখো, 1 2 3 লাখ 20 5 70, 3,70,000 টাকা হচ্ছে। ঠিক আছে, চলো তুলে নাও। আচ্ছা, এর পরের যে অঙ্কটা না তোমাদের একটু বলে দিই, এর যে পরের অঙ্কটা অর্থাৎ দেখো কি আছে, বছরের প্রথমে অরুণ অজয় যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা দিয়ে ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেলেন। তবে অরুণ কত মাস পর ব্যবসা, এই অঙ্কটাও না দেখছি অনেক কটা জায়গায় আছে, এই যে এই অঙ্কটা মোটামুটি 3-4 জায়গায় কিন্তু এই অঙ্কটা দেখলাম। ঠিক আছে, এই অঙ্কটাও আমি তোমাদেরকে করে দিচ্ছি, 309 পেজের দেখবে 3 দাগের অঙ্ক, 309 পেজের যে 2 দাগের অঙ্ক আছে, সেখানে কিন্তু আমি এই অঙ্কটা করে দিলাম, সেখান থেকে দেখি না, আমি আলাদা করে করাচ্ছি না। ঠিক আছে, তো আজকের এই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 4টে পেজ করালাম। তো এই 4টে পেজে তো টোটাল বোধহয় 6টা মতন অঙ্ক করালাম, বাকি 2টো তো আগে পেজে ছিল। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের আমি আজকের এই ভিডিওতেই থেকে কিন্তু আমি মোটামুটি পাটিগণিত শেষ করলাম, মোটামুটি 600 পেজ অবধি 24টা পেজ আমি তোমাদের করে দিলাম। এর পরের দিনে ধরবো হচ্ছে তোমাদের যে 7 8, অর্থাৎ তোমাদের যে দ্বিঘাতকরণী, তোমার করণী, ভেদ, আর তোমার কি বলে নামটা অনুপাত, এই 3টে চ্যাপ্টার আমি কিন্তু পরের দিন থেকে ধরবো। আজকের মোটামুটি এখানেই কিন্তু শেষ করলাম। যদি তোমাদের পরের পেজে কোনো অসুবিধা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেটার উত্তর দিয়ে দেবো বা করে দেবো অঙ্ক। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।